জয় রাধে। তো অলরেডি আমরা 2-3টে মতো ইউনিট টেস্ট পেপার থেকে কভার করেছি। আচ্ছা, আজকে আবার আমরা একটা ছোট্ট ইউনিট কভার করব। এটা হচ্ছে ইউনিট 4। এখান থেকে 8 নাম্বার মতো প্রশ্ন আছে। এবার কিছু কিছু সেকশনের প্রশ্ন, যেমন ধরো এখানে চ্যাপ্টার যে বেসিক্যালি দুটো চ্যাপ্টার আছে, তোমরা জানো। এখানে দুটো চ্যাপ্টার কি কি আছে? একটা আছে তোমার, যাকে লিখে দিচ্ছি এটা আমি, ইউনিট 4। ওকে, এখানে কি কি চ্যাপ্টার আছে? একটা আছে কি আবেশ, আর সেকেন্ড কি চ্যাপ্টারটা আছে না এসি, যেটাকে বলা হচ্ছে পরিবর্তী প্রবাহ। তাহলে কি আছে? আবেশ আছে আর পরিবর্তী প্রবাহ আছে, এই দুটো আমাদেরকে কিন্তু করতে হবে। আচ্ছা, এই দুটো থেকে কি আছে না 8 নম্বরের প্রশ্ন আসছে। একটা আছে 5 নাম্বার 5 × 1 5। আচ্ছা, একটা আসছে 1 নাম্বার 1 × 1 1, 5 × 6, আর এমসিকিউ থাকে দুটো, 8 মার্কস। এখান থেকে 8 নাম্বার প্রশ্ন আসছে। তো আমরা 5 আর 1টা আজকে করবো, এমসিকিউটা পরে করবো, আমি বলেই রেখেছি। তাহলে 5 আর 1টা আজকে আমরা দেখব। তো প্রথমে শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে দিই। তো এখান থেকে কিন্তু যে পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়। তোমরা অলরেডি যখন পড়েছো, হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে চ্যাপ্টারটা খুব কঠিন মনে হয়। এখানে কিন্তু তোমাদেরকে বারবার বলবো, এই চ্যাপ্টারটা পুরোপুরি ছাড়বে না, কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু করে নেবে। কারণ কঠিন যদি খুব একটা পড়ে, তখন তুমি পরীক্ষার হলে অমিটস করবে। টোটাল চ্যাপ্টারটাকে যদি তুমি এখন থেকে অমিটস করে চলে যাও, তুমি কিন্তু বিপদে পড়বে। কেন বলছি শোনো, এখানে 2-1টা সূত্রের কখনো কখনো অ্যাপ্লিকেশনস পড়ে যায়, সেটুকু তুমি যদি করে দাও, নাম্বার পেয়ে যাচ্ছ। তাই জন্য করতে করতে বুঝতে পারবো যে কী ধরনের প্রশ্ন আসছে, কোন কোন সূত্রগুলো থেকে ইজিলি প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাচ্ছে। কেন বলছি, এখন তো তোমাদের অলরেডি 2+2+1 সিস্টেম হয়ে গেছে। 5 নাম্বার পড়েই না, 3 নাম্বার তাও রেয়ারলি কেসে পড়ছে, গোটা 3। হ্যাঁ, 3কে আবার 2+1 করেছে, বেশিরভাগ 1+1ও করে দিচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য বলবো, কোনো একটা চ্যাপ্টার পুরোপুরি ছাড়তে যেও না, কিছুটা করে করে রাখবে। তাতে কি সুবিধে পাবে যে ধরো কোনো সেকশন একটা 5 নাম্বার তুমি পুরো অমিটস করতে যাচ্ছ, কারণ এর অথবা থাকবে না সেই হিসেবে। হ্যাঁ, কারণ এইখান থেকে করতেই হবে। যদি অথবাটাও আসে এরই সেকশন থেকে, তাহলে তুমি যখন টোটাল প্রশ্নটা যাবে 2+2+1, হ্যাঁ, তুমি টোটাল 5 ছেড়ে যাচ্ছ। হয়তো দেখা যাবে তুমি একটু দেখে যাচ্ছিল, 2 নম্বরের সেকশনের একটা পেরিয়ে গেছো, তা তোমার 2 তো গ্রেস আউট হলো। সেই জন্য কখনো কোনো টপিককে পুরোপুরি ছাড়তে যেও না। হ্যাঁ, জোর কম দেবে কি জোর একটু বেশি দিয়ে পড়াশুনো করবে, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে চলে যাব এসসি 1 পেজের 1 নম্বরের প্রশ্নটা। মানে এ চলে যাচ্ছি এসসি 1 নম্বরের পেজের 1 নম্বর পেজে কি প্রশ্ন আছে আমি এটা দেখছি। চলে যাচ্ছি এসসি 1। একদম গ্রুপ এ তে একটি প্রশ্ন থাকবে 2-এর দাগ, গ্রুপ এর 2-এর দাগের প্রশ্ন। ওকে, তাহলে প্রথম হবে কি না গ্রুপ এ 2-এর দাগের একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে। কি প্রশ্ন পড়ি, বলছে একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ডচুম্বক রাখা আছে। একটা বৃত্তাকার কুণ্ডলী, ধর এরকম একটা নিচ্ছে, ধরো একটা বৃত্তাকার কুণ্ডলী। হ্যাঁ, আচ্ছা, এখানে রাখা আছে কি একটি চোঙাকৃতি দণ্ডচুম্বক রাখা আছে। হয়ে গেছে, দণ্ডচুম্বক রাখা আছে। এবার বলছে চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে আবিষ্ট অক্ষ কোনটা, এই অক্ষর বরাবর ঘুরছে। এবার তাকাও, তাহলে এখানে যেহেতু অক্ষ বরাবর ঘুরছে, তার ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে কি বলছে না একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ডচুম্বক রাখা আছে, চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে আছে। যদি এইটা তার অক্ষ হয়, এই অক্ষ বরাবর যদি ঘুরতে থাকে, সেই হিসেবে ফ্লাক্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই জন্য এখানে আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু শূন্য হবে, কারণ এখানে ডি5টা কত হচ্ছে, 0 হচ্ছে। তাই জন্য ই ইকালস টু কত, d5/dt, তাহলে এটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে
এই প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে গেল? শূন্য হয়ে গেল, কারণ ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এর পরবর্তী সেকশনে চলে যাচ্ছি আমরা। এর পরবর্তী 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রথম প্রশ্ন বলছে কি? কিউ গুণক কি? আচ্ছা, 18 দাগের প্রশ্নে এতে বলছে কি? কিউ গুণক। এটাকে কখনো বলা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টরে বলা হচ্ছে। কিউ সমান কি? না ওমেগা 0/del ওমেগা। আচ্ছা, এই ওমেগা 0টা কি আমি এবার বলছি। দেখো, বলছে শ্রেণী অনুনাদ যখন হচ্ছে কোনো এলসিআর বর্তনীতে, কি হচ্ছে? শ্রেণী অনুনাদ। তাহলে এই যে জায়গাতে আইটা কি হচ্ছে, এদিকে আই যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আই ম্যাক্সিমাম। যে জায়গাতে আইটা ম্যাক্সিমাম হয় ওই জায়গার কম্পাউন্ডকে বলা হচ্ছে ওমেগা 0। আচ্ছা, এর যে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়, এটাকে যে ব্যান্ড উইডথ বলা হয়, অনেক সময় এটাকে ওমেগা 1 ধরা হয়, আর এটাকে ধরা হচ্ছে কত? ওমেগা 2। মানে 1/√2 গুণ যেখানে হয়ে যাচ্ছে, তাহলে কি এই ওমেগা 2 মাইনাস ওমেগা 1কে ধরা হচ্ছে কত? না ডেল ওমেগা। এই দুজনের অনুপাতটাকে কি বলা হচ্ছে? কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ গুণক। এটা কি ডিফাইন করছে? না এটা ডিফাইন করছে রেজোন্যান্সটা শার্প হবে না ফ্ল্যাট হবে। শার্প ফ্ল্যাট মানে কি? দেখো, রেজোন্যান্সটা কখনো এরকম হয়ে এরকম উঠতে পারে, আবার কখনো রেজোন্যান্সটা এরকম হয়ে এরকম হতে পারে, কখনো আবার এরকম হয়ে এরকম হচ্ছে, এরকম উঠছে। তাহলে যে শার্প হচ্ছে না ফ্ল্যাট হচ্ছে, সেটা ডিপেন্ড করছে কার উপর? না কিউ গুণকটার ওপর, কিউ ফ্যাক্টরটার ওপর। কিউ ফ্যাক্টরটা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে কি করছে? রেজোন্যান্সটা কখনো হাই পিক হচ্ছে, আবার কখনো লো পিক হচ্ছে। হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। বলছে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে নাকি না এল আবেশকের মধ্যে দিয়ে ভোল্টেজ এবং প্রবাহ π/2 কোণে ডিফারেন্স, ফেজ ডিফারেন্সটা কত? π/2। তাহলে প্রশ্নটায় যাব, এটা গ্রুপ ডির প্রশ্ন। দেখি করা আছে এটা। তাহলে এটা তোমরা অলরেডি টেক্সট বইতে পেয়ে যাবে, হ্যাঁ। তা সত্ত্বেও আমি একটু ছোট্ট করে দেবো এখানে। কেন না এটুকুর জন্য তোমরা শুধু এই ক্যালকুলেশনটা একটু যাতে করে মানে শর্ট করতে পারো, তাই জন্য আমি একটু ছোট্ট করে ক্যালকুলেশনটা করেছিলাম, আমি সেটা দেখে দিচ্ছি, হ্যাঁ। কারণ এটা অলরেডি যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে যে বিশুদ্ধ আবেশক সেকশনটা আছে, ওই বিশুদ্ধ আবেশক সেকশনে যে ক্যালকুলেশনটা আছে, ওই ক্যালকুলেশনটাই এক্স্যাক্টলি তোমাকে করতে হবে। তার সত্ত্বেও আমি এটা বলে দিচ্ছি, কারণ ওখানে একটু বড় করে দেওয়া আছে, আমি একটু কেটে কুটে ছোট করে বানিয়েছি, হ্যাঁ। তাহলে আমি লিখছি, দেখো একদমে তুমি এখানে ছবি একটা আঁকবে, ছবি একটা। এটাকে হচ্ছে এল ইন্ডাক্টর, হ্যাঁ। এটাকে হচ্ছে ভি ইকুয়ালস টু কত? V0 আমি ধরেছি কত? না সাইন ওমেগা টি ধরেছি, সাইন ওমেগা টি। হয়ে গেছে। এখানে দেখে নিচ্ছি একটু, এখানে ই দেওয়া আছে, আমি E0 এই জন্য চেক আউট করতে চাইলাম। ই ইকুয়ালস টু কত দেওয়া আছে? না E0 সাইন ওমেগা টি দেওয়া আছে। ওকে, তাহলে এবার ইন্ডাক্টরের জন্য আমি বসিয়ে দেবো, হ্যাঁ। আমরা কি জানি? E0 সাইন ওমেগা টি মাইনাস এল di/dt ইকুয়ালস টু 0, বা di/dt ইকুয়ালস টু কত হচ্ছে? না E0/L সাইন ওমেগা টি হলো। আচ্ছা, ডিআই সমান কত হচ্ছে? না E0/L থাকলো সাইন ওমেগা টি ইন্টু ডিটি হলো। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? না এখানে আমরা আই চলে আসবে, যদি ইন্টিগ্রেশন করি এখানে একদম ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে এদিকে আসবে কত? E0/L সাইন থেকে আসে কত? মাইনাস কস ওমেগা টি ইন্টু কত আসবে? না নিচে একটা ওমেগা আসবে, 1/ওমেগা, ডাইরেক্ট আমি এখানে লিখে দিচ্ছি ওমেগা। ওকে, আচ্ছা তাহলে এটাকে ধরে নেব একদমে হচ্ছে কত? না আই ইকুয়ালস টু E0/XL ইন্টু কস অফ ওমেগা টি, এটা মাইনাস একটা রাখলাম আমি। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কত হচ্ছে? আই ইকুয়ালস টু I0 সাইন, হ্যাঁ, সাইন কত হচ্ছে? ওমেগা টি মাইনাস π/2। দেখো তাহলে কোন অক্টেন্টে পড়ছে? এই অক্টেন্টে থেকে আমি এই অক্টেন্টে এসলাম, অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ, তাহলে সাইনটা কি আসবে? নেগেটিভ চলে আসবে। তাই জন্য এখানে এটা প্রমাণিত হয়ে গেল কি ভি সমান কত ছিল? দেখো ই সমান, দেখো ই দেখো ই সমান E0 সাইন ওমেগা টি, আর এখানে আসছে কি সাইন ওমেগা টি মাইনাস π/2, মানে বলতে পারি কি ও π/2 দশা কোণে পিছিয়ে আছে। ওকে, এর পরবর্তী পার্টে চলে যাচ্ছে, সির পার্টটা। একটি কুণ্ডলীর ভেতর নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করতে হবে। দেখা যাক।
আবিষ্ট তড়িৎ চালক বল। আচ্ছা, কি দেওয়া আছে সির প্রশ্নটা? ফাই ইকুয়ালস টু দেওয়া আছে আমাকে 2t² + 3t - 4, 2t² + 3t - 4, ঠিক লিখলাম? ওকে। আচ্ছা, দেওয়া আছে t = 3 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বের করতে হবে। আবিষ্ট তড়িৎ চালক বলটা বের করুন, d∅/dt। আচ্ছা, ডেরিভেটিভ করলে কত হবে না 4t + 3। t = কত সেকেন্ড সময় বলেছে? 3 সেকেন্ড সময়। 3 সেকেন্ড সময় ই সমান কত হবে না 4 × 3 + 3, 4 × 3 = 12, 15 ভোল্ট। তাহলে আর সমান দেওয়া আছে 6 ওহম। আর সমান দেওয়া আছে কত না 6 ওহম। তাহলে আমি কি পাবো? ভি = IR। তাহলে I = কত হচ্ছে E/R। তাহলে 15/6, তাহলে কত হচ্ছে 6 × 2 = 12 আর 3 6 × 5 = 30 অ্যাম্পিয়ার। হয়ে গেল। তাহলে SC1 পেজে আর কোনো প্রশ্ন নেই। SC1 পেজটা আমরা কমপ্লিট করলাম। এরপরে চলে যাব পরবর্তী পেজটা কত আছে? SC15। ওকে, বারবার বলছি তোমরা লেখো, লিখে লিখে পড়াশোনা করো, না হলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হবে। যেটা দেখতে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু সেটা পরীক্ষার হলে গিয়ে নামবে না। হ্যাঁ, তুমি অর্ধেকটা করেছো, তারপরে কি করতে হবে না করতে হবে ভুলে যাবে। যতটা সহজ দেখে মনে হচ্ছে ঠিক ততটা সহজ নয়, কিন্তু খাতা পেনে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা। তাহলে এরপর যাব SC15 পেজ, তাই তো? SC15। তাহলে এখানেও 1 নম্বরের প্রশ্ন একটা আছে, কি বলছে? কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার বলতে কি বোঝো? কিছুই না, তোমরা এটা অলরেডি থিওরির ক্ষেত্রে পড়েছো। তাহলে কি কোনো কুণ্ডলীর মধ্যে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার কখন হবে? যদি ওই কুণ্ডলীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার হারে প্রবাহ পরিবর্তন হয়, হ্যাঁ, তাহলে ওর সঙ্গে যদি জড়িত যে ভোল্টেজটা বা দুটি প্রান্তে যে পরিমাণ ভোল্টেজটা জেনারেট হয়েছে সেটা যদি 1 ভোল্ট হয়, তাহলে বলা হবে কি ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান 1 ওয়েবার। মাথায় ঢুকলো না? তাহলে E = কি চল d∅/dt। E = অ্যাকচুয়ালি কত হচ্ছে d∅/dt। তাহলে ফ্লাক্সের পরিবর্তনটা তাহলে যদি 1 ওয়েবার হয়ে যায়, তাহলে কি বলবো? ওই কুণ্ডলীর উভয় পাশে কি না 1 ভোল্ট তড়িৎচালক বল তৈরি হবে। ওকে, এর পরবর্তী প্রশ্ন 18 দাগ। 18 দাগে 18 দাগের প্রশ্ন কি বলেছে দেখা যাক। কোথায় গেল 18? গতীয় তড়িৎচালক বল কাকে বলা হচ্ছে? কি বললাম? প্রশ্ন কি গতীয় তড়িৎচালক বল, বা বলা হচ্ছে কি ডাইনামিক ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো, গতীয় তড়িৎচালক বল মানে কি? মানে তড়িৎচালক বল কি গতিশীল? না, বলছে ফ্লাক্সের পরিবর্তনের জন্য যে তড়িৎচালক বলটা উৎপন্ন হচ্ছে। যেমন জেনারেটরের ক্ষেত্রে দেখো, জেনারেটরে কি হচ্ছে? বাইরে থেকে কি হচ্ছে? জেনারেটর তুমি ঘোরাচ্ছ, ঘোরানোর জন্য তড়িৎচালক বলটা আবিষ্ট হচ্ছে। তাই জন্য ওই তড়িৎচালক বলটার মান হচ্ছে কি গতীয় তড়িৎচালক বল বা ডাইনামিক তড়িৎচালক। তাহলে বলবে কি না কোনো একটা সংস্থার মধ্যে ফ্লাক্সের পরিবর্তনের জন্য যে তড়িৎচালক বলের সৃষ্টি হয় সেই তড়িৎচালক বলকে গতীয় তড়িৎচালক বল বলা হচ্ছে। তাই ফ্লাক্সের পরিবর্তন ডাইনামিক হচ্ছে, এই জন্য বলা হচ্ছে গতীয়। ওকে, এরপরে বলছে কি এসি বর্তনীতে চোখ কয়েল ব্যবহারের সুবিধা কি আছে? এসি বর্তনীতে চোখ কয়েল, চোখ জিনিসটা কি আগে জানতে হবে। তাহলে কি চোখ কয়েল, চোখ কয়েল জিনিসটা কি? বলছে চোখ কয়েল হচ্ছে উচ্চ সাবেশাঙ্ক এবং নিম্ন রোধযুক্ত একটা কয়েল। উচ্চ সাবেশাঙ্ক এবং নিম্ন রোধযুক্ত একটা কয়েলকে বলা হচ্ছে কি না চোখ কয়েল। আচ্ছা, এই চোখ কয়েলের মধ্যে ক্ষমতা ব্যয়, এসি বর্তনীতে ক্ষমতা ব্যয় কত হয়? P = 0, মানে এসি বর্তনীতে কোনো ক্ষমতা ব্যয় করে না, যদি রোধটাকে আমরা নেগলিজেন্স করে নিই। হ্যাঁ, রোধ যদি প্রায় শূন্যের কাছাকাছি, শূন্য হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বলছে কি না এসি কম্পাঙ্কের জন্য একটা ইন্ডাক্টর কোনো রোধ মানে কোনো ক্ষমতা ব্যয় করে না। অপরপক্ষে যদি তুমি একটা রেজিস্ট্যান্স ইউজ করো, সে কিন্তু কি করছে না ক্ষমতা ব্যয় করছে। তাহলে তাকাও, আমি একটা ইন্ডাক্টরকে কাজে লাগিয়ে ওর জন্য একটা কি করতে পারি না ইম্পিডেন্স ক্রিয়েট করতে পারি, দিয়ে প্রবাহটাকে নিয়ন্ত্রণ করছি, কমাচ্ছি বাড়াচ্ছি, কিন্তু কোনোরূপ আমি ক্ষমতা ব্যয় করছি না। এক্ষেত্রে কি হচ্ছে না ক্ষমতা ব্যয় হচ্ছে। তাই জন্য কি করা হয়? এসি বর্তনীতে চোখ কয়েল ব্যবহার করা হয়। কি তাহলে লিখবে কি এখানে? লিখবে যে একটি চোখ কয়েল একটি উচ্চ
সাপেক্ষাঙ্ক নিম্ন রোধযুক্ত বর্তনী। একটি চোখ কয়েল একটি পূর্ণ চক্রের জন্য ব্যয়িত ক্ষমতা শূন্য, অপরপক্ষে এটা রোধের জন্য ব্যয়িত ক্ষমতা শূন্য হয় না। তাই জন্য এসি বর্তনীর ক্ষেত্রে রোধের পরিবর্তে চোখ কয়েল ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন লিখছি। এসি বর্তনীতে রোধের পরিবর্তে যেটা হলো, তাহলে দেওয়া আছে কি এলসিআর বর্তনীতে শ্রেণী সংযোগে আর এর মান দেওয়া আছে 400, এল এর মান 100 মিলি হেনরি, সি দেওয়া আছে আচ্ছা শীর্ষ প্রবাহ মাত্রা ব্যয়িত ক্ষমতার মান নির্ণয় করা আছে। এটা আমি ক্যালকুলেশনসটা আমি থিওরিতে লিখে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশনস করে নিও, কারণ আমি ক্যালকুলেটর এটা পুট করে ক্যালকুলেশনস করিনি, এমনি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। ফার্স্টলি আমি ইকুয়েশনটা তুলে নিই। আর দেওয়া আছে কত না 400 ওহম। আমি দেখবো নিজে ক্যালকুলেশন করে একটু দেখবো, ক্যালকুলেটর ছাড়া যদি মুখে করা যায় তাহলে আমি করে দেবো। তাহলে 100 মিলি হেনরি, তাহলে 100 মিলি হেনরি মানে এটাকে লেখা যেতে পারে কত 0.1 হেনরি। ওকে, সির মান দেওয়া আছে কত, সি সমান 10⁻⁻6 ফ্যারাড। ওকে, আচ্ছা দেওয়া আছে ভি টু, দেওয়া আছে এখানে লিখছি ভি টু 25 সাইন 2000t, হ্যাঁ ভোল্ট। তাহলে লিখতে পারি ভি জিরো সমান 25 ভোল্ট, আচ্ছা ওমেগা সমান 2000 হলো। আচ্ছা আমার দরকার কি হচ্ছে না শীর্ষমান, প্রবাহ মাত্রা শীর্ষমানের জন্য আমাকে জেড দরকার। জেড সমান হয় আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। আচ্ছা দেখা যাক, তাহলে এটা হচ্ছে কত 400 স্কোয়ার প্লাস ওমেগা এল, ওমেগার দিকে তাকা, ওমেগা আছে 2000, এল আছে 0.1, তাহলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কত 200 মাইনাস ওমেগা সি, ওমেগার দিকে তাকাও 2000, সি কোথায় আছে গো সি, তার মানে কটা তিনটা শূন্য কেটে গেল, 2 × 10⁻³ নিচে হচ্ছে, তাহলে 10⁻³ উপর হলো 1000, 1000কে 2 দিয়ে ভাগ করলে 500 হচ্ছে, 500 হোল স্কোয়ার, তাহলে রুট ওভার, যেটা বাইরে যাবে 300, এটা 400, 100 স্কোয়ারটা কমন নিলে 100 বাইরে বেরিয়ে গেল, 100 বাইরে বেরিয়ে গেল, 4 স্কোয়ার আর 3 স্কোয়ার 16, 9, 25 মানে 5 বেরাবে ইন্টু 5, তাহলে কত হচ্ছে এটা 500 ওহম হচ্ছে। ওকে, আচ্ছা এর পরবর্তী পর্যায়ে কি বলছে, আমি জেড পেয়ে গেছি, I0 শীর্ষমান চাইছে। ওকে, তাহলে I0 সমান কত হচ্ছে V0/Z, তাহলে V0 কত বেরিয়েছে 25, তাহলে 25/500, তাই তো 25/500, তাহলে 25 দুগুণে 50 শূন্য, তাহলে হচ্ছে কত না 1/20 অ্যাম্পিয়ার হয়েছে, বাস। এরপরে বলছি কি ব্যয়িত ক্ষমতা। আচ্ছা ব্যয়িত ক্ষমতার রাশিমালা কি এলসিআর বর্তনীতে P = V0I0/2 × cos θ। আচ্ছা আমি শর্টে লিখে দিলাম VRMS IRMS cos θ, তাহলে VRMS সমান V0/√2, IRMS সমান I0/√2, √2 গুণ করলে 2 হচ্ছে, তাহলে ওকে, তাহলে তুমি V0 I0 এর মান তুমি এখান থেকে পেয়ে গেছো, I0 ক্যালকুলেশন করে নিয়েছো, V0 অলরেডি জানো, তাহলে V0 মানে হচ্ছে কত 25 ইন্টু I0 এর মান বেরিয়েছে 1/20, 1/20 ইন্টু 2, cos θ মানে হচ্ছে R/Z, আর এর মান কত দেওয়া আছে 400, জেড এর মান কত বেরিয়েছে, জেড এর মান বেরিয়েছে 500, কাটলো, তাহলে 4 5 এ 20, তাহলে 5 দুগুণে 10, 25/10 হচ্ছে দেখো 2.5, আচ্ছা 2.5 জুল। আমি তো ক্যালকুলেশনস করলাম উইদাউট ক্যালকুলেটর, তোমরা একটু প্লিজ ভেরিফাই করে নিও, কোথাও যদি আমি ভুল করেছি ক্যালকুলেশনস উইদাউট ক্যালকুলেটর আমি এটা ভেরিফাইও করে দেখিনি এটা এক্স্যাক্টলি আসবে কিনা, তাই জন্য ক্যালকুলেশন কোথাও এরর হলে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আমাকে, হ্যাঁ আমি ওটা আবার ওখানে রিচেক করার চেষ্টা করব কমেন্ট সেকশানেই। তো এটা আমি উইদাউট ক্যালকুলেটরে ক্যালকুলেশনস করলাম, যদি কোথাও কোনো সেকশানে ভুল হয়ে থাকে কমেন্ট করে জানাবে। ওকে, এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে নেই, এটা হয়ে গেছে, এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন নেই, এর পরের পেজে চলে যাবো আমরা। হ্যাঁ এর পরের পেজটা কত আছে যেন, আচ্ছা এই পরের পেজটা আছে SC 15তে আমি কি একটা প্রশ্ন ছেড়ে গেছি, SC 15তে 1 দাগের প্রশ্নটা আমি ছেড়ে গেছি তাই তো, আচ্ছা হ্যাঁ একটা প্রশ্ন ছেড়ে গেছি 1 দাগের অথবা সেকশানে ছেড়ে গেছি কি 50 হার্জ কম্পাঙ্কের এসি প্রবাহ 0 থেকে সর্বোচ্চ মানে কিভাবে কখন পৌঁছাবে। আচ্ছা এই প্রশ্নটা আমি দেখিনি, খেয়াল করিনি, আমি জাস্ট একটা খাতাতে রাপ করে দেখেছিলাম, ক্যালকুলেশনটা করে দেখা হয়নি, না হলে আমি ক্যালকুলেশনটা করা থাকলে তোমাদেরকে বলে দিতাম।
খুব মানে একটু টাইমের মধ্যে এটা দেখেছি কি কি প্রশ্নগুলো আছে, দেখে তোমাদেরকে জাস্ট ভিডিওটা বানানোর জন্য মানে শুরু করে দিয়েছি। যদি ক্যালকুলেশনটা করে রাখতে পারতাম তাহলে হয়তো বলে দিতে পারতাম যে কি হচ্ছে না হচ্ছে। কারণ সময় খুব মানে পাই না খুব একটা বেশি যে ক্যালকুলেশনটা করে রাখবো বলে। তাই জন্য দেখো এটা কি বলছে যে 50 হার্জ কম্পাঙ্ক এফ সমান দেওয়া আছে 50 হার্জ। হ্যাঁ, আচ্ছা বলছে প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে কত সময় লাগবে, যে শূন্য থেকে, আচ্ছা আই সমান I0 সাইন ওমেগা টি, সর্বোচ্চ মান মানে I0, তাহলে I0 লিখে দিলাম এদিকে, I0 সমান I0 সাইন ওমেগা টি হয়ে গেল। আচ্ছা I0 তুলে দাও, তাহলে কত হচ্ছে সাইন ওমেগা টি সমান 1 মানে কত সাইন পাই বাই 2, তাহলে কত হচ্ছে কেন 2 পাই এফ ইন্টু টি ইকুয়ালস টু কত পাই বাই 2। তাহলে আমার টি দরকার, তো টি সমান কত হচ্ছে পাই বাই 2 ইন্টু 1/2 পাই এফ, এফের মান কত আছে 50, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু 50 সমান কত 2 দুগুণে 4 5 এর 20 একে 200 সেকেন্ড। তাহলে একটা এসি বর্তনীতে প্রবাহ শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছতেছে, এটা প্রশ্নটা হচ্ছে গ্রুপ এর 2-এর দাগের অথবা, এটা গ্রুপ এর 2-এর অথবা, মাথা ঢুকেছে? তাহলে এটা গ্রুপ এর 2-এর অথবা, এইটা আমাদের হয়ে গেল। এর পরবর্তী পেজ চলে যাব, কত পেজ, এর পরবর্তী পেজটা লেখা নেই, দেখে নিচ্ছি একটু। আচ্ছা এর পরবর্তী পেজ SC35, SC35 SC35 কি প্রশ্ন আছে দেখা যাক। বলছে একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ এবং ওই বিন্দুতে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সম্পর্ক, দেখো এটা একদম সহজ প্রশ্ন। তাহলে বি এর অভিমুখ আর চৌম্বক বলরেখার মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করছে তোমাকে, তোমরা জানো না, অবভিয়াসলি জানো কি না, চৌম্বক বলরেখার ওপর যদি কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক টানো, ওই স্পর্শকটা কি হচ্ছে না চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করছে। এই সম্পর্কটা বলতে চাইছে কি না, বলতে চাইছে কি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক বলরেখার মধ্যে কি রিলেশন আছে বলছে। তাহলে লিখবে কি কোনো একটা স্থানে তড়িৎ চৌম্বক বলরেখার কোনো একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, ওই বিন্দুতে স্পর্শকটা কি করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করে, বুঝেছে? তার পরবর্তী যে চলে যাচ্ছি পরের গ্রুপের 18 দাগের প্রশ্ন আছে। বলছে পারস্পরিক আবেশাঙ্ক কাকে বলা হচ্ছে, পারস্পরিক আবেশাঙ্ক বলো কাকে বলা হচ্ছে, মনে করো। তাহলে কি না, দুটো কুণ্ডলীকে জড়িয়ে রাখলে সেখানে যে আবেশাঙ্কটা উৎপন্ন হয় তারই নাম পারস্পরিক আবেশাঙ্ক, তাই তো? তাহলে কোনো একটা কুণ্ডলীতে প্রবাহ মাত্রার পরিবর্তন যদি একক হয়, তাহলে অপর একটা কুণ্ডলীতে জড়িত চৌম্বক প্রবাহটাকেই বলা হচ্ছে কি না তার চৌম্বক পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক মানে কি বলছে, ফাই ইকুয়ালস টু এম ইন্টু আই। হ্যাঁ, তাহলে এই আইটা কি না, এই যে দুটো কুণ্ডলী দেওয়া ছিল, এরকম একটা কুণ্ডলী, তাহলে একটা কুণ্ডলীতে প্রবাহ মাত্রার পরিবর্তন একক হলে অপর একটা কুণ্ডলীতে জড়িত যে চৌম্বক প্রবাহটা বা চৌম্বক ফ্লাক্স যেটাকে বলা হচ্ছে, তাহলে সেটাকেই বলা হবে। তাহলে আই যদি 1 হয়ে যায় 1, তাহলে ফাই ইকুয়ালস টু কত হচ্ছে এম হয়ে যাচ্ছে, তাহলে অপর একটা কুণ্ডলীতে জড়িত চৌম্বক প্রবাহটাকেই বলা হচ্ছে কি ওর পারস্পরিক আবেশাঙ্ক। ওকে, চলে যাচ্ছি, দেখো পরের প্রশ্ন, চটচট করে করো, আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই। হ্যাঁ, দেখতে দেখতে জানুয়ারির অর্ধেক, আর দেখতে দেখতে মাত্র কটা দিন তারপরে পরীক্ষা। মাধ্যমিক তো প্রায় চলে এসলো করছে। হ্যাঁ দেখছি, পরের প্রশ্ন কি আছে, একই দৈর্ঘ্যের দুটি সমাক্ষীয় সলিনয়েডের ওপর আরেকটি সলিনয়েডকে জড়ানো আছে, তাদের পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করো। আচ্ছা এটা থিওরি সেকশনস, হ্যাঁ তোমরা বইতেও পেয়ে যাবে, আমি একটু চেষ্টা করছি হালকা করে যেটুকু তোমাকে মনে করানোর জন্য করিয়ে দাও। হ্যাঁ, নাহলে তুমি টেক্সট বই যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বই মানে দেখলে, তারপরে ধরো বিভিন্ন ধরনের সাজেশন বের করেছে, বহু কোম্পানি ছোটো ছোটো করে সহায়িকা বের করেছে, ওদের ক্ষেত্রেও তুমি কি করতে পারো না ওখান থেকে দেখতে পারো। তো প্রত্যেকটা জায়গায় করে দেওয়া আছে, তা সত্ত্বেও আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি, ছোট্ট করে দেখি কতটা করতে পারি।
আচ্ছা তাকাও, এখানে দুটো কয়েলই কিন্তু সমাক্ষীয় কয়েল, হ্যাঁ। আচ্ছা, মানে দুজনের অক্ষটা সেম আছে। আচ্ছা আমি এখানে ডিফারেন্সিয়েট করতে পারছি না কারণ সেম কালার আছে বলে। আচ্ছা আরেকটা জিনিস, দুটোর লেন্থ একই, কিন্তু আমাকে লেন্থ একটু মানে না হলে দুটো কয়েল উপরে উপরে দিয়ে দিলে আমি বোঝাতে পারবো না, তাই জন্য একটু আলাদা করছি। দুজন কয়েলের দৈর্ঘ্য কিন্তু সমান, দুজনের দৈর্ঘ্য এল। আচ্ছা ফার্স্ট এটাকে ধরছি কি প্রাইমারি কয়েল, এটাকে ধরছি প্রাইমারি কয়েল, আর এটাকে ধরছি কি না সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলের প্রাক সংখ্যা ধরেছি N2, আর প্রাইমারি কয়েলের প্রাক সংখ্যা ধরেছি কত N1। মাথায় ঢুকেছে? প্রাইমারি কয়েলের প্রবাহ মাত্রা কত যাচ্ছে না I পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে, সকলের দৈর্ঘ্য কিন্তু সমান L। মাথায় ঢুকলো? এটা আমার নর্মাল ছবি। এবার আমাকে বের করতে হবে কি পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে পারস্পরিক আবেশটা আমাকে করাতে হবে, তবেই তো পারস্পরিক আবেশাঙ্কটা আমি বের করবো। যে পারস্পরিক আবেশাঙ্ক, দেখো আমি ব্যাক পেছন থেকে যাচ্ছি, হ্যাঁ। তাহলে আমাকে জানতে হবে কি এম সমান কত। তাহলে আমি জানবো কি ফাই ইকুয়ালস টু কত না এম আই। যদি কোনোভাবে আমি ফাইয়ের মানটা জানতে পারি তাহলে তাকে আমি কি করব আই দিয়ে ভাগ করে দেবো, ঝামেলা মিটেছি, এম এর মান পেয়ে যাবো। বেসিক তো এটাই। তাহলে আমি মনে রাখবো কি করে এত বড় সলিউশন পরপর পরপর মুখস্থ করে হবে না, পসিবল নয়। মুখস্থ করে কোনো একটা লাইন ভুলে গেলেই তো ঝামেলা মিটে যাবে বাস। তাহলে কি হচ্ছে না আমি একদম ব্যাক থেকে ক্যালকুলেশন করবো, আমার দরকার এম। তাহলে আমি জানি কি ফাই ইকুয়ালস টু এম আই। আচ্ছা এখানে যদি ফাইটা কোনোভাবে আমি জানতে পারি তাহলে আই দিয়ে ভাগ করে দিলে ঝামেলা খতম, তাহলে আমি পেয়ে যাব এমটা কত। এবার প্রশ্ন ফাইটা পাবো কি করে না ফাই সমান আমরা কত জানি, একদম এখান থেকে করছি দেখো। তাহলে ফাই সমান কত জানি না বি এ, জেনারেল ইকুয়েশনস বলছি, পরে যাবো ওটাকে প্রমাণ করে যাচ্ছি আমি। তাহলে ফাই সমান আমি জানি বি এ, যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এন বি এ, হ্যাঁ। তাহলে এইখানে ঝামেলা, আবার কি বিটা জানতে হবে। বিটা পাবো কোথায় না সলিনয়েডের বি সমান আবার জানি কত μ0 এন আই। আচ্ছা এনটা পাক সংখ্যা, সেই হিসেবে আমি আবার যাবো এখানে পরপর করে। তাহলে আলটিমেট আমাকে জানতে হবে বি, বি থেকে যাব ফাই, ফাই থেকে যাব কোথায় না এখানে। মাথা ঢুকছে? আমি পেয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে। তাহলে যখনই আমাকে আবেশাঙ্ক ক্যালকুলেশন করতে দিক বা পারস্পরিক আবেশাঙ্ক ক্যালকুলেশন করতে দিক, তখন আমাকে কি করতে হবে ডেস্টিনেশনটা দেখতে হবে, এম হোক আর এল হোক আমাকে আসতে হবে বি থেকে, কারণ বিটার রিকোয়ারমেন্ট। বি জানলে পরে আমি কি করতে পারবো ফাই পাবো, তারপরে ফাই পেলে আমি আসতে পারবো কোথায় না এম কিংবা এল। মাথায় ঢুকেছে? এবার আমি চলে যাচ্ছি ক্যালকুলেশন। আচ্ছা দেখো ফাই কাজ তাহলে কি হলো এম ইন্টু আই, হ্যাঁ। তাহলে আমার একদম শুরুতে চলে যাব কি না সলিনয়েডের সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্রের মান কত μ0 এন বাই এল ইন্টু আই। আচ্ছা এটা কার জন্য, এটা প্রাইমারি কয়েলের জন্য হচ্ছে, কারণ প্রাইমারি কয়েলে প্রবাহটা যাচ্ছে, সেকেন্ডারি কয়েলে এখনো কিছু হয়নি। তাহলে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা N1। আচ্ছা দুজনের দৈর্ঘ্য যেহেতু একই তাহলে দৈর্ঘ্যটা আলাদা করে সেপারেশন করার দরকার নেই। প্রবাহ মাত্রা তুমি আই করতে পারো বা I1 ঘোড়ার ডিম যাই করো, লাস্টে ক্যান্সেল আউট হবে, হয়েছে। তাহলে আই করে রাখলাম। আচ্ছা এর প্রস্থক্ষেত্রে আমি এ ধরে রাখি, কাজে লাগবে। তাহলে বি সমান μ0 N1 I বাই এল। এটা কার জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে না প্রাইমারি কয়েলে। আবার প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্টারের জন্য সেকেন্ডারি কয়েলে কি হবে না ইন্ডাকশন হবে। তাহলে সেকেন্ডারি কয়েলের ইন্ডাকশনকে φ2 ধরতে পারি। φ2 সমান কত হবে ইন্টু বি ইন্টু এ। আচ্ছা এবার মাথায় রাখো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রাইমারি কয়েলের, ফ্লাক্স হচ্ছে কিন্তু সেকেন্ডারি কয়েলে, কারণ এরা পরস্পর জড়ানো হয়ে আছে। তাহলে প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য সেকেন্ডারি কয়েলে এসে কি হচ্ছে না ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে এই জিনিসটা এখানে দেখো, তাহলে সেকেন্ডারি কয়েলে এসে কি হচ্ছে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি হলো N2 ইন্টু বি এ, φ2 মান হয়ে গেল। এবার বির মান বসাবো, তাহলে μ0 N1 N2 I A ডিভাইডেড বাই
ঝামেলা মিটে গেছে। তাহলে এম সমান কত, ফাই টু বাই আই ভাগ করে দাও μ0 n1 n2 a বাই এল। এটাই কি হলো, পারস্পরিক আবেশাঙ্কের মান। করতে হবে এটুকু, বকতে হলো 4 পাতা। কেন না, এটুকু মনে রাখতে হবে আমাকে, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে, আমাকে নাম্বার পেতে হবে একটা, তাই না? তো সেই জন্য এটা কিন্তু কোন খান থেকে যাচ্ছে, আমি এল এর মানটা ক্যালকুলেশন করার সময় দেখাবো আবার ঘুরে, যে কিভাবে আমি জিনিসটাকে মনে রাখবো। দেখো মুখস্থ করে হবে না, হ্যাঁ কিছু কিছু সেকশনস মুখস্থ করতে হয়। যাদের ক্ষেত্রে থিওরিগুলো বারবার ভুলে যাচ্ছ তাদের জন্য এটুকু বলবো কি, তোমরা A4 সাইজের পেপার নাও, A4 সাইজের পেপারে থিওরিগুলো লেখো। যে যে থিওরিগুলো তুমি ওটাই কি করবে না, দেওয়ালে চেটাও, বড় করে চেটাও। সমস্ত থিওরি চিটিয়ে আবার একদম জগা খিচুড়ি করার দরকার নেই, থিওরিগুলো চেটাও, এখানে দেখো যেন বারবার ওই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন যেন করতে পারো, চলতে ফিরতে প্রত্যেকটা যে কোনো মাথায় ঘোরে। যখন তুমি এর ভেতরে ঢুকে যাবে একদমে, তখন দেখবে জিনিসগুলো ভুলছো না। প্রত্যেকটা জায়গায় চলতে ফিরতে আমাকে মনে করতে হবে, হ্যাঁ তবে যে থিওরিটা মনে থাকবে, তবে যে তুমি একটা স্কোর ঠিকঠাক করতে পারবে। আরে বাবা 1 মাস, 1 মাসও নেই বললে চলো, তুমি 1 মাস সমস্ত জায়গা থেকে দূরে চলে আসো, কমপ্লিটলি ভাবো তুমি একদমই এই সার্কামফারেন্সটাকে ঘিরে রয়েছো, একদম টোটালটা। যেমন তোমার মস্তিষ্কে সবসময় যেন এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি আর যাদের যে কোনো সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা যেন মস্তিষ্কের ভিতরে ঘুরতে থাকে। তবে যে দেখবে প্রত্যেকটা প্রবলেমের সলিউশনস পেয়ে যাবে। বলছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশনস কিন্তু এই প্রবলেমের ভেতরেই আছে। ইফ দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার মাস্ট বি এ সলিউশনস উইদিন দ্য প্রবলেম। হ্যাঁ প্রবলেমটার ভেতরেই কিন্তু সলিউশনস লুকিয়ে আছে, শুধু কোথাও না কোথাও ক্লু আছে, যে ক্লুটা আমি খুঁজে পাচ্ছি না। সেই ক্লুটা যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে আমি সলিউশনটা পেয়ে যাব। তাহলে সেই জন্য বলবো কি তোমাদেরকে, যে তোমরা জিনিসটার মধ্যে ঢোকার চেষ্টা করো, জিনিসটাকে টাইম দাও, টাইম দিলে অবশ্যই সলিউশনস হবে। যে এতটাও কঠিন নয়। যদি জল পড়তে পড়তে পাথর ক্ষইতে পারে, কি বলছি, জল যদি পড়তে পড়তে পাথর ক্ষইতে পারে, তাহলে এটা তুমি কেন করতে পারবে না? তার থেকে তো কঠিন নয়। শুধু কি না, মানে একটা কন্টিনিউয়াস ম্যানারে করতে হবে, একটা একটানা করতে হবে, হ্যাঁ যেটাকে রেগুলারলি বলা হচ্ছে, নিরবিচ্ছিন্নভাবে। নিরবিচ্ছিন্নভাবে হলে যে কোনো কিছু সম্ভব। নাহলে কি ভালো, ঝর্ণার যে জল পড়ছে, জলের কি এমন শক্তি সেটা পাথরকে ক্ষয়ে দিতে পারে? এত শক্ত পাথরকে, কি জন্য না, খুব দ্রুত গতিতে পড়ছে এবং কি কন্টিনিউয়াসলি হয়ে পড়ছে। দ্রুত গতি এবং নিরবিচ্ছিন্নতা পাথরকেও হার মানিয়ে দিল, পাথরকেও ক্ষইয়ে দিল। তাহলে তোমার মধ্যে যদি সেই নিরবিচ্ছিন্নতা থাকে, সেই দৃঢ়চিত্ত থাকে, সেই জেদ থাকে এবং কি না এই দ্রুততা, মানে আমাকে এটা করতেই হবে, আর এনি হাউ এনি কস্ট, দেখবে তুমি করতে পারবে। তাহলে চলে যাবো নেক্সট পেজ। নেক্সট পেজ কত আছে আমাদের না, SC 35 তো আমরা করলাম। এখানে আর সেরকম কোনো প্রশ্ন আমি কি ছেড়ে যাচ্ছি না, ছেড়ে যাচ্ছি না। চলে যাচ্ছি 54 পেজে। তাহলে SC 54, তাহলে SC 54 পেজে আমরা দেখব কি প্রশ্ন আছে। একের দাগের প্রশ্ন পড়ছি, বলছে পরিবর্তী প্রবাহের শীর্ষমান ও আরএমএস মানের সম্পর্ক। দেখো 1 নাম্বার পড়েছে, হ্যাঁ কিছু করার নেই, এখানে আমি শুধু সমীকরণটা লিখে দিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ তাহলে এখানে লিখবো কি IRMS সমান I0/√2। হ্যাঁ IRMS সমান কি বললাম, I0/√2। এটুকু আমি লিখে বেরিয়ে গেলাম, কারণ এখানে 1 নাম্বার পড়েছে, কেউ চাইলে একটু বেশি লিখতে পারো। আচ্ছা এর বেশি কতটা লিখবো এই প্রশ্নটা আবার একটা অন্য পেজে ঘুরে শুনেছি, যেখানে করা আছে, এখানে 2 নাম্বার বোধহয় দেওয়া আছে, সেটা ক্যালকুলেশন করার সময় সেখানে একটু বলে দেবো যে কতটা ম্যাক্সিমাম লেখা যাবে। হ্যাঁ তার থেকে বেশি সময় অপচয় করে এখানে লাভ নেই। হ্যাঁ 2-1 লাইন কতটা লেখা যাবে সেটা বলার সময় বলে দিচ্ছি। এর অথবা আছে কিনা দেখছি, দাঁড়াও না, এর অথবা নেই, একদম গ্রুপ ডিতে চলে যাবো। এর গ্রুপ ডির 18। আচ্ছা বলছে কোনো একটা কুণ্ডলীর, যে এই প্রশ্নটা SC 57 পেজে, এই প্রশ্নটা একটু ভুল আছে। হ্যাঁ এখানে দেওয়া আছে প্রবাহের মানটা দেওয়া আছে I = e⁻⁻t। আচ্ছা এখানে বলছে কি, প্রশ্নটা আমি এটাও বলে দিচ্ছি, বলছে কখন তড়িৎচালক বলের মান 0 হবে। আচ্ছা আমরা কি জানি E = -L/dI/dt। আচ্ছা এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে ঘুরে এসে e⁻⁻t আসবে।
দিয়ে ওকে যদি আমি জিরো করি তাহলে আলটিমেট কি দেখা যাবে, কোনো ইকুয়েশন দেখবে করে দিচ্ছি দেখো। তাহলে ই ইকালস টু এটা, তাহলে এখানে করব কি মাইনাস এল ইন্টু এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে কত হচ্ছে মাইনাস টি ইন্টু মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস এল ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে এটা কি হচ্ছে না তড়িৎচলক বলে এটা ফার্স্ট পাচ্ছি, এটা কখন শূন্য হবে, তুমি জিরো করলেও কি করে পাবে, ই টু দি পাওয়ারের মাথায় তো মাইনাস টি আছে, সেই হিসাবে এখান থেকে কোনো ক্যালকুলেশন তুমি করতে পারবে না। এই অ্যাকচুয়ালি প্রবলেমটা তোমাদের বইতে করে দেওয়া আছে কি না আই সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। এটা যদি থাকতো মানে সামনে যদি কোনো একটা অন্য ভেরিয়েবলস থাকতো তাহলে ডেরিভেটিভ করে ওটাকে জিরো করে টির ভ্যালুটা বের করানো যায়, কিন্তু এখানের ক্ষেত্রে দেখো শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি দিয়ে দিয়েছে, তাই জন্য এখান থেকে আমি ডেরিভেটিভ করলেও সেই কন্ডিশনটাতে আমরা পৌঁছতে পারছি না, কারণ ই টু দি পাওয়ার মাইনাস টি মানে ই কে জিরো হতে হবে। ই কে জিরো আমি কি করে করবো, ই টু দি পাওয়ারের মান তুমি কি বসাবে বলো, মানে এই পার্টটার উপর তো ডিপেন্ড করে আছে না। টি কে জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো মানে কত হচ্ছে, সেই হিসেবে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে সে এ ভ্যালু থেকে যাচ্ছে। এই জন্য এখানে একটা এই প্রশ্নটাতে একটু প্রিন্টিং এরর হয়েছে কোনো কারণবশত, তাই জন্য এটা আমরা করব না। পরের প্রশ্ন চলে যাচ্ছি ওইখানেই। বলছে একটি সাবেশ কুণ্ডলীর ডিসি বর্তনীতে কি রূপে আচরণ করে। সাবেশ কুণ্ডলী মানে কি, ওই এলটা, ওই এল বলছে একটা ডিসি বর্তনীতে তুমি যদি একে যোগ করে দাও, তাহলে একটা ডিসি বর্তনীতে যদি একে যোগ করো তাহলে কি হবে, আচ্ছা কি হবে দেখা যাক। তাহলে ডিসি বর্তনীর ক্ষেত্রে আগে এক্স এল সমান কি ওমেগা ইন্টু এল, মানে ওই ডিসি বর্তনীর যে আবেশীয় প্রতিঘাতটা কত হয় ওমেগা ইন্টু এল, তাহলে এটা কত হচ্ছে টু পাই এফ ইন্টু এল। আচ্ছা ডিসি বর্তনী মানে এফ ইকালস টু জিরো, তাহলে এক্স এল কত হবে জিরো হয়ে যাবে। তাহলে ও কি করবে না একটা বিশুদ্ধ ধারক বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী আকারে কাজ করবে। কি বললাম, এ ডিসি বর্তনীতে কি করবে বিশুদ্ধ রোধ যুক্ত বর্তনী হিসেবে কাজ করে। তাহলে কি বললাম যে একটা এলকে বা একটা সাবেশ কুণ্ডলীকে যদি ডিসি বর্তনীতে যোগ করা হয় বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী আকারে কাজ করবে। আচ্ছা এসি উৎসের কম্পাঙ্কের সাথে ধারকের প্রতিঘাত কিভাবে পরিবর্তন হয় লেখচিত্রের সাহায্যে দিতে হবে। আচ্ছা ধারকের প্রতিঘাত, আচ্ছা এটা 54 পেজ প্রশ্নটা তুমি বলে দিচ্ছি, 18 দাগের প্রশ্ন ক্যালকুলেশনস করছি আমরা। তাহলে আমরা কি ধারকীয় প্রতিঘাত 1 ওমেগা সি, এটাকে আরও যদি ভেঙে লেখা হয় 1/2 পাই এফ ইন্টু সি। এবার তাকাও 2 পাই সিটা কনস্ট্যান্ট, তাহলে লিখতে পারি এক্স সি ভেরিজাজ 1/f। তাহলে এটা কেমন পরিবর্তন হবে গ্রাফটা, এদিকে যদি তুমি এফ দাও এদিকে যদি তুমি এক্স সি দাও তাহলে গ্রাফটা পরিবর্তন হবে এরকম করে হয়েছে, কারণ ব্যস্তানুপাতিক একজন বাড়ছে আরেকজন কমছে, এইভাবে কি হচ্ছে না এরা পরিবর্তিত হচ্ছে। আর কিছু না, এখানে 18 দাগের আর কোনো প্রশ্ন নেই। তাহলে 56 পেজটা মানে 54 পেজটা, হ্যাঁ 54 পেজটা শেষ হলো। এর পরবর্তী পেজটা কত আছে একটু দেখেছি, 68 পেজ আছে, 68 পেজ, 68 পেজে চলে যাচ্ছি। সিক্সটি এইট পেজে আমরা চলে যাচ্ছি এরপর। হ্যাঁ 68 পেজ কি আছে দেখি। প্রথম প্রশ্ন কোথায় 68, দুই দাগের প্রশ্ন বলছে 0.1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড পরিবাহী 0.1 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চৌম্বক ক্ষেত্রে লম্ব বরাবর, আচ্ছা দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচলক বল কত হবে। তাহলে দেখা যাক, তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য এল সমান 0.1 মিটার, বি সমান 0.1 টেসলা, আর কি দেওয়া আছে ভি সমান 15 মিটার পার সেকেন্ড, থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি ই সমান বিএলভি সাইন থিটা। তাহলে মান বসাও 0.1 ইন্টু 0.1 ইন্টু 15 ইন্টু সাইন 90 মান 1, তাহলে কত হচ্ছে 0.15 ভোল্ট। হয়ে গেল, একদম সহজ প্রশ্ন।
আচ্ছা, এর কোনো অথবা দেওয়া আছে কি না? না, অথবা আছে এটা। এফ হার্জ এ সি ধারকত্বের ধারকীয় প্রতিঘাত কত হবে? আচ্ছা, এফ হার্জে সি ধারকত্বের ধারকীয় প্রতিঘাত কত হবে? তাহলে কত হবে? ধারকীয় প্রতিঘাত এক্স সি সমান 1/2 না, একদম লিখছি 1/ওমেগা সি লিখি, তারপরে ভেঙে লিখবো 1/2 এফ ইন্টু সি। তাহলে ধারকীয় প্রতিঘাত এক্স সি সমান কত হবে? 1/2 এফ ইন্টু সি। তারপরের প্রশ্ন চলে যাব 18 প্রশ্ন কোথায় দেখিয়েছে? বলছে কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো? বইয়ের প্রশ্ন এগুলো, এই সব প্রশ্ন কখনো ছাড়া যাবে না। 18 দাগের প্রশ্ন দেখো, 1 হেনরি বলতে কি বোঝো? কিছুই না। তাহলে ওই কুণ্ডলীর মধ্যে যে যদি 1 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তাহলে ওর যে দুটো প্রান্ত আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে? 1 ভোল্ট হবে। তাহলে 18 এ, 18 এটা কি লিখবো না, কোনো কুণ্ডলীর উভয় প্রান্তে বা কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হারে পরিবর্তন হয়, তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে? তড়িৎ চালক বল কত হবে না? 1 ভোল্ট। তখন সেই কুণ্ডলীটার যে সাবেশাঙ্ক তাকে 1 হেনরি বলা হচ্ছে। ঘূর্ণি প্রবাহ কাকে বলা হচ্ছে? এও বইয়ের প্রশ্ন, ছোট্ট করে আমি বলে দিচ্ছি। ঘূর্ণি প্রবাহ 18 বিতে, ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট। তাহলে তুমি লিখতে পারো এখানে ছোট্ট করে। যাদের খুব অসুবিধা হচ্ছে, আমি লিখছি না বোর্ডটাতে, তারা ভিডিওটাকে স্লো মোশন করে আস্তে আস্তে করে বা পজ করে লিখে নিও। তাহলে ঘূর্ণি প্রবাহ জিনিসটা কি বলছে না, কোনো পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে ওই পরিবাহীটার মধ্য দিয়ে বদ্ধ লুপে প্রবাহ চলতে থাকে, যে আবিষ্ট প্রবাহটা চলতে থাকে, ওটাকেই বলা হচ্ছে কি ঘূর্ণি প্রবাহ। এর জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণ শক্তি তাপ ক্ষয়জনিত শক্তিরূপে অপচয় হয়। হলো। তারপরে বলছে কি, একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, সাবেশাঙ্ক 5 হেনরি, 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? আচ্ছা, এইখানে করে দিচ্ছি, জায়গা তো আছে। ওকে, তাহলে কি কি দেওয়া আছে? শীত দাগাটা সঞ্চিত শক্তি কত? এনার্জি ই ইকালস টু ইন্ডাক্টরে হাফ এল আই স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এল এর মান কত দেওয়া আছে গো? 5 হেনরি। 5 আই মানে কত? ভি বাই আর। তাহলে এখানে লিখছি ভি মানে কত দেওয়া আছে? 100। আর এর মান কত দেওয়া আছে? 10 ওহম। 10 এর হোল স্কোয়ার ব্র্যাকেটে লিখে দিচ্ছি আই ইকালস টু ভি বাই আর। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু 5 ইন্টু একটা শূন্য কাটলে 10 10 আবার করে 100ই বেরালো। তাহলে 50। তাহলে 5 5 25, 250 জুল। কি এনার্জি বলছে? 250 জুল। তাহলে ক্যালকুলেশন এটা হলো। আচ্ছা, এর অথবা প্রমাণ করো এসি বর্তনীতে পরিবর্তী প্রবাহ IRM এর সমান I0/√2। বলছিলাম সেই প্রমাণটা এটা এখানে এসে পড়ছে। তাহলে চলে যাবো এর অথবা সেকশনটাতে। চলে যাই অথবাতে। দেখা যাক অথবাতে কি বলছে। অথবাতে বলছে IRM এর সমান দেখাইতে হবে I0/√2। তাহলে একদম চলে যাচ্ছি। তাহলে দেখো, একদম IRMS মানে কি? মিন স্কোয়ার, তার রুট ওভার নেব, তাই তো? তাহলে মিন স্কোয়ারটা মানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি আয়ের এভারেজের স্কোয়ার। তাহলে মান কত হচ্ছে? 1/t, 0 থেকে t। তাহলে এখানে হচ্ছে কি I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডেটি। তাহলে I0 স্কোয়ারটা বাইরে বেরোলো, নিচে টি থাকলো, 0 থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি হয়ে গেল। তাহলে I0 স্কোয়ার টি, 0 থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি। তাহলে এইটার যদি তুমি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করো, তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন করলে তোমরা জানো ইন্টিগ্রেশন এর মান আসবে t/2। তাহলে কত হচ্ছে? I0 স্কোয়ার বাই টি ইন্টু t/2। তাহলে দেখো টি টি কাটলো, পড়ে থাকলো কত না I0 স্কোয়ার বাই 2। তাহলে আমার দরকার রুট মিন স্কোয়ার, আমি মিন স্কোয়ারটা পেয়ে গেছি, তাহলে রুটটা বের করবো। তাহলে IRMS সমান
তাহলে আই এভারেজের যে স্কোয়ার ছিল তার রুট ওভার, তার রুট ওভার নিলে কত হচ্ছে, ওপরে I0 হচ্ছে, নিচে হচ্ছে √2। তাহলে পাবো কত না IRMS সমান I0/√2। এটা কি হয়ে গেল না প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে কি পেলাম না I0 সমান IRMS সমান I0/√2। যে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক দেওয়া আছে এম এর মান। প্রথম কুণ্ডলীতে প্রবাহের মান দেওয়া আছে, I0 মান দেওয়া আছে ওমেগা। দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বলের সর্বোচ্চ মান কত হবে। তাহলে দেখা যাক কত পেজ, এটা একটার মান ক্যালকুলেশন করবো আমরা। কি দেওয়া আছে, এম এর মান, এম পারস্পরিক এম সমান 0.005, এম সমান দেওয়া আছে 0.005 হেনরি। নেক্সট কি দেওয়া আছে, I = I0 sin ওমেগা টি। তাহলে I = দেওয়া আছে I0 sin ওমেগা টি। আচ্ছা এখানে কি দেওয়া আছে, ওমেগা সমান 100 পাই, ওমেগা সমান 100 পাই। আচ্ছা তারপরে কি দেওয়া আছে, I0 সমান 10 অ্যাম্পিয়ার, I0 সমান দেওয়া আছে কত 10 অ্যাম্পিয়ার। আমাকে চাইছে কি বিভবের পিক ভ্যালু, তাই তো, তড়িৎচালক বলের সর্বোচ্চ মান। তাহলে আমরা কি জানি, E = মাইনাস নেব না, এম লিখে দিচ্ছি, এম DI/dt। তাহলে এম এর মানটা বসালাম, ইন্টু DI/dt করলে তাহলে কত হচ্ছে, I0 গুণ হলো একটা ওমেগা বাইরে বেরিয়ে আসবে, ইন্টু cos অফ ওমেগা টি। তাহলে এম এর মান কত ছিল 0.005, I0 এর মান কত ছিল ইন্টু 10, ওমেগার মান কত ছিল ওমেগা ইন্টু 100 পাই ইন্টু cos অফ ওমেগা টি। আচ্ছা গুণ করো, তাহলে দেখো এখানে তিনটা শূন্য কেটে গেল, 5 পড়ে থাকলো, 5 ইন্টু পাই ইন্টু cos অফ ওমেগা টি। পাই মানে কত 3.4114, এর মধ্যে কিছু হয়। দেখো এই দুটো গুণ করলে 5 পাইয়ের মান কাছাকাছি, এর মানে মুখে ক্যালকুলেশন করেছিলাম 15 সামথিং আসবে, 3.5 × 15, তাহলে 15.78 এরকম একটা আসবে। আমি 8 লিখে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। cos অফ ওমেগা টি, তাহলে E সমান, তাহলে এটা কি E0, তাহলে অতএব E0 সমান আসছে কত 15.8 ভোল্ট। হয়ে গেছে, তাহলে এটাও আমাদের ক্যালকুলেশনস হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন কি আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কিত লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্র কি ছিল, ফ্যারাডে দুটো সূত্র ছিল। ফ্যারাডে কি বলছিল যে তড়িৎচালক বলের পরিবর্তন হলে, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ফ্যারাডে বলছিল ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ তড়িৎচালক বলটা থাকবে। আরেকটা বলছিল কি না, আরেকটা বলছিলেন যে ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে তড়িৎচালক বলটা সমানুপাতিক, মানে ফ্লাক্স যদি খুব দ্রুত পরিবর্তন হয় তাহলে তড়িৎচালক বলটাও খুব বেশি হবে। আচ্ছা, লেঞ্জ কি বলছে, লেঞ্জ বলছে যে ওই যে তড়িৎচালক বলটা উৎপন্ন হচ্ছে, যে কারণে উৎপন্ন হচ্ছে সেই কারণটাকে বাধা দেবে। কথার অর্থ কি না, এই যে আমরা পড়েছি কি E ভেরিজ বা E ইকুয়ালস টু d∅/dt, না লেঞ্জ এসে বলো না E = -d∅/dt, কারণ না এই d∅/dtর জন্য তো E উৎপন্ন হচ্ছে, বলছে এই Eটা ঘুরে আবার ওকে বাধা দেবে, মানে জেনারেটর ঘুরছে বলে আমি একটা ভোল্টেজ পাচ্ছি, আর ওই ভোল্টেজটা ঘুরে জেনারেটরের ঘূর্ণনকে বাধা দিচ্ছে, তাই জন্য বাইরে থেকে তেল পুড়ে জেনারেটরটাকে ঘোরাতে হচ্ছে, আর ওই তেল পুড়ে যে এনার্জিটা আমি ব্যয় করছি ওটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে, আচ্ছা এটা হলো। এর পরবর্তী পেজ কি দেখছি, কি পেজ আছে, এর পরবর্তী পেজ আছে 78। এটি আমাদের লাস্ট পেজ, 5-6টা মতো পেজ হয়ে গেছে। 78, আচ্ছা দেখা যাক 78 পেজে কি দেওয়া আছে। ডিসি বর্তনীতে যুক্ত একটা ধারকের ধারকীয় প্রতিঘাত কত আছে, কত 78 পেজ, পেজটার কত হচ্ছে না 78। ডিসি বর্তনীতে ধারকের ধারকীয় প্রতিঘাত, তাহলে XC = 1/ωc বা 1/2πf × c। আচ্ছা ডিসি মানে কত
এফ ইকালস টু 0, তাহলে এক্স সি সমান কত হচ্ছে 1/2 পাই ইন্টু 0 ইন্টু সি সমান কত হচ্ছে ইনফাইনাইট। তাহলে ধারকীয় প্রতিঘাতের মান কত না অসীম। ডিসি বর্তনীতে ধারকীয় প্রতিঘাতের মান কত হচ্ছে অসীম। এর পরবর্তী প্রশ্ন 18। আচ্ছা বলছে একটি সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করো। ওকে, যে বলছিলাম যে সলিনয়েডের সাবেশাঙ্ক আমি বের করব, তাহলে এইখানে আমি বের করে দিচ্ছি। দেখো সলিনয়েডের সাবেশাঙ্ক একদমই সহজ। হ্যাঁ, তাহলে একটা সলিনয়েড আমি আঁকলাম। হ্যাঁ, মনে করলি এর পাক সংখ্যা এন, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ, এর মধ্যে প্রবাহ যাচ্ছে কত আই। তাহলে একই রকমভাবে আমি সেই ব্যাক ওয়েতে যাচ্ছি, আমার দরকার এল, তাহলে আমি জানি কি ফাই ইকালস টু এল আই। তাহলে কি এই এলটা আমার দরকার, তাহলে আমি ফাই জানতে হবে, ফাই ইকালস টু কত জানি আবার বি এ, তাহলে আবার বি জানতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কোনো সলিনয়েডের মধ্যে বি সমান কত হয় μ0 এন আই বাই এল। এটা সলিনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্র। তাহলে ওর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ কত এন ইন্টু বি এ, তাহলে কত হচ্ছে μ0 এন স্কোয়ার আই এ ডিভাইডেড বাই এল। দেখো পড়ছে কিনা, এন স্কোয়ার হয়ে গেল μ0 আই এ। তাহলে আমরা কি জানি এল ইকালস টু কত ফাই বাই আই, তাহলে ক্যান্সেল আউট করে দাও μ0 এন স্কোয়ার এ বাই এল। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্ক এইটি, মনে থাকবে। তাহলে এইটি হলো কি সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা। তারপরে কি বলছে, একটা উড়োজাহাজ 900 মিটার পার সেকেন্ড মিটার পার আওয়ার বেগে উড়ে যাচ্ছে, ডানার দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে, বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, বি এর মান দেওয়া আছে আর বিন্তিকোণ দেওয়া আছে। তাহলে দেখা যাক সেই একই রকম ই ইকালস টু বি এল ভি সাইন থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে না, এটা 900 মিটার পার আওয়ার, তাহলে হচ্ছে ভি সমান 900 মিটার পার আওয়ার। এটা ক্যালকুলেশন করছে, আমি এমনি দেখেছিলাম 1/4 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে ই সমান কত বি এল ভি সাইন থিটা, ভি সাইন থিটা। তাহলে বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4 ইন্টু এল এর মান 20 মিটার বোধ হয়, দেখো 20। তাহলে বি হলো, এল হলো, ভি হচ্ছে 1/4, সাইন থিটা কত হচ্ছে সাইন 30 ডিগ্রি দেওয়া আছে, সাইন 30 মানে কত হাফ, তাই তো। তাহলে কত হচ্ছে 4 5 20, তাহলে 5 5 25 2, 25 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে 12.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ভোল্ট। হ্যাঁ, এটা হবে। এর ক্যালকুলেশনগুলো তোমরা একটু চেক আউট করে নেবে। আমি প্রত্যেকটা এমনি জাস্ট খাতায় হালকা করে মুখে ক্যালকুলেশন করে দেখেছিলাম, এরকম একটা রাফলি ফিগার আসছে। হ্যাঁ, তো ক্যালকুলেশন করে আমি সেরকম করে দেখিনি। তাহলে সেই হিসেবে কত হবে, একটা এখানে নিয়ে নিলে 1.25 মিলিভোল্ট মতো হবে, 1.25 মিলিভোল্ট। হ্যাঁ, এরকম করে মিলি মানে -3 একটা শুনে এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওকে। এর পরবর্তী প্রশ্ন কি আছে, এলসিআর বর্তনীতে শ্রেণী অনুনাদ বলতে কি বোঝো? আচ্ছা, এলসিআর বর্তনীর ক্ষেত্রে শ্রেণী অনুনাদ মানে কি বলছে না, এলসিআর বর্তনীতে যখন প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন সেটাকে বলা হচ্ছে শ্রেণী অনুনাদ। তাহলে কি এলসিআর এর শ্রেণী অনুনাদ বলতে কি বলছে, এটা অথবা 18 অথবা। হ্যাঁ, শ্রেণী অনুনাদ বলতে কাকে বলা হচ্ছে, যখন আইটা ম্যাক্সিমাম স্টেজে পৌঁছে যায়। তাহলে এলসিআর বর্তনীর ক্ষেত্রে যখন প্রবাহমাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন সেটাকে বলা হচ্ছে কি শ্রেণী অনুনাদ। এরপরে কি বলছে, শ্রেণী অনুনাদের শর্ত এবং অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা। আচ্ছা, তাহলে I0 ইকুয়ালস টু কত হয় না ভি বাই জেড, হ্যাঁ, বা V0 বাই জেড। তাহলে V0 বাই জেড এর মান কত হয় √/r² প্লাস ω/L মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। এবার এখানে I0কে যদি ম্যাক্স হতে হয় তাহলে কি হতে হবে, এই ডিনোমিনেটরটা বা নিচের যে পার্টটা এটাকে কি হতে হবে মিনিমাম হতে হবে। এটা মিনিমাম তখন হবে যদি এই পার্টটা 0 হয়, তাহলে কি হবে ω/L মাইনাস 1/ωc হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা ω/L ইকুয়ালস টু 1/ωc, বা ω স্কোয়ার সমান 1/LC, বা ω সমান 1/√LC, বা f সমান 1/2π ইন্টু 1/√LC। এটাকেই বলা হচ্ছে কি শ্রেণী অনুনাদের জন্য কম্পাঙ্ক, আর এটাকে বলা হয় অনুনাদের শর্ত। মনে থাকবে, এটাকে বলা হচ্ছে কি অনুনাদের শর্ত
শর্ত, আর এটাকে বলা হচ্ছে কি অনুনাদের কম্পাঙ্ক। তাহলে এটাও আমরা পড়ে ফেললাম। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্নটা অলরেডি আমরা আগের পেজে ক্যালকুলেশন করে নিয়েছি। বর্তনীর প্রতিরোধ জেডের মান বের করতে হবে, শীর্ষমান আর আইজের মানটা বের করতে হচ্ছে। তাহলে এইখান পর্যন্ত আমরা আজকে শেষ করলাম কি না ইউনিট 4টা। এখনও বেশ কয়েকটা ইউনিট বাকি আছে, আমি চেষ্টা করছি ওই ইউনিটগুলো যতটা সম্ভব কাভার করে নেওয়ার কুইক। হ্যাঁ, তোমরা নিজেরাও দেখো, যদি অসুবিধে হয় তোমরা যে কোনো ভিডিও সেকশনসে গিয়ে কমেন্ট করে বলতে পারো যে এই সেকশনটা হচ্ছে না, একটু তাড়াতাড়ি করে দিলে বেটার হয়, তাহলে সেটা আমি আগে করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আবার শেষ করার আগে সেই একই কথা বারবার আমি বলছি, বারবার যে লেখো, সাবজেক্ট ম্যাথ হোক আর ফিজিক্স হোক কিংবা কেমিস্ট্রি হোক বায়োলজি হোক, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি যত বেশি পরিমাণ লিখবে, যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবে, তোমার কিন্তু নাম্বার কাটার যে প্রবণতাটা সেটা কিন্তু অনেকটা কমবে। সেই জন্য সবসময়ের জন্য খাতা পেন নিয়ে পড়তে বসো। টেস্ট পেপার যখন করছো, হ্যাঁ, স্টপ ওয়াচ চালু করে লেখা শুরু করো। দেখো, নাম্বার বাড়ানোর জন্য তোমাকে কিন্তু খাটতে হবে। তোমার মুখ দেখে এমনি খাতা দেখে একটা এভারেজ নাম্বারে ফেলে দিয়ে চলে যাবে। মাথায় রাখবে, তোমার খাতাটা যিনি দেখেন বা যিনারা দেখছেন, হ্যাঁ, তিনাদের মেন্টাল স্টেট কিন্তু সবসময় সমান থাকে না। কখনো বাড়িতে ঝামেলা করে ঝগড়া করে খাতা দেখতে বসছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার খাতার উপর কিন্তু আলাদা একটা ইম্প্যাক্ট ফেলবে। তাই জন্য তোমার খাতাটাকে একটু ডিফারেন্ট বানাতে হবে, সবার থেকে একটু আলাদা বানাতে হবে। তো খাতাটাকে সবার থেকে একটু আলাদা বানানোর জন্য তোমাকে একটু আলাদা করে সময় দিতে হবে। সেই কনভেনশনাল ওয়েতে তুমি যদি ভাবো যে এরকম চলছে, চলতে দাও, তাহলে কিন্তু তোমার খাতাটাও সেই চলছে চলতে দেওয়ার মতো কন্ডিশনে চলে আসবে। মার্কশিট সবাই এর আছে, এইচএস পাস ক্যান্ডিডেট বহু পেয়ে যাবে, তুমিও কোয়ালিফাই করে যাবে একটা সময়, তোমারও ঘরে ওরকম মার্কশিট পড়ে থাকবে। কিন্তু পাস করার পরবর্তী স্টেজটাকে ভাবো যে এর পরে কী হবে। এখন তুমি একটু নলেজ গেইন করো, কারণ এটা কিন্তু কিছুটা হলেও হেল্পফুল হবে। একটা সায়েন্টিফিক টেম্পার তো ক্রিয়েট হবে অ্যাটলিস্ট। সেই সায়েন্টিফিক টেম্পারটা দিয়ে তো তুমি তোমার বাস্তব লাইফে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ যে সায়েন্সটা অনেকটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, কষ্ট হতে পারে, ডায়মন্ড তো আর এমনি এমনি তৈরি হয়ে যায় না। হ্যাঁ, তাহলে ডায়মন্ড আর কয়লার মধ্যে ডিফারেন্স আছে। কেন এত ডিফারেন্স? কারণ ডায়মন্ডটা প্রেসারাইজড কন্ডিশনের মধ্য দিয়ে গিয়েছে, কয়লাটা যায়নি। সব কয়লা তো আর ডায়মন্ড হয় না। হ্যাঁ, এই জন্য মনে রাখবে, প্রেসারাইজড কন্ডিশনের মধ্যে যাও, এটার মধ্য দিয়ে যাওয়ার পর তুমি একটা বেটার পার্সন ক্রিয়েট হবে। তাই জন্য বলবো, লেগে থাকো, ছেড়ো না, হাল ছেড়ে দেওয়ার দরকার নেই। যদি শেষ কন্ডিশনে পৌঁছে গেছো যে আর খুব কম সময় আছে, মেনে নিয়েছি কম সময় আছে, সারা বছর পড়াশোনা হয়নি, এখনও সময় আছে একটা স্কোরিং করার জন্য। যেটুকু আছে বলবো, টেস্ট পেপারগুলো ঠিকঠাক করে করো, একটু দেখো, যেটা অসুবিধা হবে বলবে, হ্যাঁ, আর বাকি সেকশন যে টাইমগুলো পাচ্ছ লিখে লিখে পড়াশোনা করো, দেখবে ইমপ্রুভমেন্ট হবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাঁ, আমি যতটা সম্ভব চেষ্টা করব নেক্সট ইউনিটটা তাড়াতাড়ি করে নিয়ে আসা। ওকে, বাই।